নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করা হয়। সারা দেশের সমস্ত মন্দির এবং বাড়িতে লোকেরা এই দিনটি পূর্ণ উৎসাহের সাথে পুজো পার্বণ করে উদযাপন করে থাকেন। এই সময় ঈশ্বরের জন্মের প্রতি মানুষের শ্রদ্ধা এবং উৎসাহ দেখার মতন। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর জন্মাষ্টমী কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, অষ্টমী তিথির সময়কাল কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, রোহিণী নক্ষত্রের সময়কাল কি রয়েছে, পুজোর শুভ সময় কি, জন্মাষ্টমী পালনের নিয়ম, উপবাসের নিয়ম, জন্মাষ্টমী পালন করলে ব্রতীরা কি খাবেন কি খাবেন না, পালনের সময়, এছাড়াও পালনের নিয়ম সহ সম্পূর্ণ পুজো পদ্ধতি ও মন্ত্র থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ ছোট্ট গোপাল সোনার পুজো করা যায় তাহলে অসীম পুণ্য অর্জন হয় এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়, এমনটাই বিশ্বাস করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন অনেকেই। শুরুতেই জেনে নেওয়া যাক কৃষ্ণ জন্মাষ্টমীর অষ্টমী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 3রা সেপ্টেম্বর বাংলার 16ই ভাদ্র বৃহস্পতিবার মধ্যরাত্রি 1:45 থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং স্থায়ী হবে শুক্রবার 4ঠা সেপ্টেম্বর বাংলার 17ই ভাদ্র মধ্যরাত্রি 12:01 পর্যন্ত। অর্থাৎ এই ক্ষেত্রে উদয়াতিথি অনুযায়ী পরের দিন শুক্রবার পালিত হবে জন্মাষ্টমী, অর্থাৎ স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে 4ঠা সেপ্টেম্বর বাংলার 17ই ভাদ্র শুক্রবার। নিয়ম অনুযায়ী জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, অর্থাৎ এই বছর শুক্রবার মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে। শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই বছর জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগ রয়েছে। সেই রোহিণী নক্ষত্র যোগের সময়কাল কি রয়েছে? রোহিণী নক্ষত্র যোগ শুরু হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত্রি 12:57 থেকে এবং শেষ হচ্ছে পরের দিন শুক্রবার মধ্যরাত্রি 12:01। এবার বলে রাখি পুজোর শুভ সময় কি রয়েছে। যারা বৃহস্পতিবার রাত্রে পুজো করতে চাইছেন তাদের জন্য পুজোর শুভ সময় 16ই ভাদ্র 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার অমৃতযোগ থাকছে রাত্রি 12:42 থেকে শুরু করে ভোর রাত 3:04 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ, এই সময়ে পুজো করতে পারেন। এছাড়াও এর পরবর্তী দিনে আপনারা যদি পুজো করতে চান তাহলে অমৃতযোগের সময়ের মধ্যে পুজোর শুভ সময় থাকছে রাত্রি 12টায়। আপনারা রাত্রি 12টা থেকেও পুজো করতে পারেন, যেহেতু পরের দিন শুক্রবার দিনেই জন্মাষ্টমীর পালনই রয়েছে। আর যদি সকালে পুজো করতে চান শুক্রবার 4ঠা সেপ্টেম্বর 17ই ভাদ্র সকাল 7:52 থেকে শুরু করে সকাল 10:19 মধ্যে শুভ সময় থাকছে। এই সময়ে আপনারা কৃষ্ণ বা গোপালকে স্নান করাতে পারেন এবং পুজো করতে পারেন সকাল সকাল। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে ওঠা যায়। দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। বন্ধুরা, জন্মাষ্টমী ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে, যেই নিয়মগুলি আমি একে একে বলবো। প্রথমেই জেনে নেব যে ব্রতীরা কি খাবেন, কিভাবে উপবাস করবেন। উপবাস রাখতে হবে আপনাদের সকাল থেকেই। উপবাস রেখে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো করে তারপর উপবাস ভঙ্গ করা যায়। যাদের নির্জলা উপবাস রাখা সম্ভব তারা সারা রাত উপবাস রেখে পরের দিন সকালে গিয়ে পালন করবেন। আর যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা কি খাবেন? তারা ফল, মিষ্টি, ডাবের জল, ফলের রস, দুধ, ড্রাই ফ্রুটস ইত্যাদি খেয়ে আপনারা উপবাস রাখতে পারেন। রাতে জন্মাষ্টমীর পুজোর পর অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা যায়। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশী ব্রতের ক্ষেত্রে আপনারা যে সমস্ত খাবারগুলি খেয়ে থাকেন সেই সমস্ত খাবার খেতে পারেন। তবে ব্রত পালনের ক্ষেত্রে যেমন পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল এবং সর্ষে বা তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাবার খাওয়া নিষেধ রয়েছে। জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রেও একই নিয়ম পালন করতে হবে। অনেকে সাবু খেয়ে থাকেন, তবে ডালিয়া, ওটস এগুলি না খাওয়াই উচিত।
তবে ব্রতীদের যারা পুজো করছেন তাদের কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যেই দিনে উপবাস করছেন তার আগের দিন কিন্তু সংযম ব্রত পালন করতে হবে। অর্থাৎ যেই দিন জন্মাষ্টমীর পুজো বা ব্রত উপবাস করছেন তার আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর যেই দিনে পুজো করছেন পুজোর পরে আপনারা ফল, ড্রাই ফ্রুটস ইত্যাদি খেয়ে থাকতে পারেন। আর নির্জলা উপবাস রাখা সম্ভব হলে নির্জলা উপবাস রাখবেন। এবার চলুন পুজোর নিয়ম সংক্ষেপে জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীতে অনেকেই স্নান সেরে তারপর থেকেই উপবাস রাখেন। মন্দির পরিষ্কার করুন এবং তারপরে গোপাল বা আপনার কৃষ্ণকে সাজিয়ে নিন। জন্মাষ্টমীর পুজোতে লাড্ডু গোপালকে প্রসাদে আপনারা মাখন, চিনি দিয়ে পঞ্চামৃত এবং মহান ভোগ তৈরি করে নিবেদন করতে পারেন। এছাড়াও শ্রীকৃষ্ণকে আমরা অন্নভোগ, পরমান্ন ভোগ, পিঠে, তালের বড়া এগুলি নিবেদন করে থাকি। কিন্তু মনে রাখবেন জন্মাষ্টমীর পুজোর পরে সেগুলি কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না প্রসাদ হিসেবে। পরের দিন পারণ হওয়ার পর অর্থাৎ ব্রত ভঙ্গ করার পর তারপরেই খাওয়া যাবে, সেই সমস্ত প্রসাদ গ্রহণ করা যাবে। জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ, তবে নারকেল দিয়ে তৈরি যে কোনো প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। মনে রাখবেন যে এই সময় আপনাকে কিন্তু অবশ্যই তুলসী পাতা ব্যবহার করতে হবে, কারণ প্রত্যেক প্রসাদেই কিন্তু বা ভোগে আপনাদেরকে তুলসী পাতা অর্পণ করতে হবে। লাড্ডু গোপালের অভিষেকের জন্য দুধ এবং দইয়ের পাশাপাশি ঘি, মধু ও গঙ্গা জল ব্যবহার করতে হবে। আপনারা প্রথমেই লাড্ডু গোপালকে একটি পিতল বা কাঁসার থালায় বসিয়ে তারপরে আপনারা ঘি, মধু, গঙ্গা জল, দুধ, দই সমস্ত কিছু একে একে অর্পণ করবেন। লাড্ডু গোপালের স্নান সম্পন্ন হলে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দেবেন। একে একে আপনাদের সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখবেন। ফল, প্রসাদ সমস্ত নৈবেদ্য আপনাদের নিবেদন করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা ফুল আর মালা নিবেদন করবেন। মালা পরিয়ে দেওয়ার পর তারপরে আপনারা ফুল নিবেদন করবেন। প্রথমে ঘটে ফুল অর্পণ করতে হবে। ওম কৃষ্ণায় নমঃ এই বলে চন্দন সহযোগে ফুল অর্পণ করবেন ঘটে, এটি মূল মন্ত্র। তারপরে বীজ মন্ত্র জপ করবেন ওম ক্রিং শ্রীকৃষ্ণায় নমঃ এই বলে আপনারা কৃষ্ণ বা গোপালের চরণে ফুল অর্পণ করবেন। সব শেষে হাতে ফুল নেবেন, নিয়ে মহামন্ত্র উচ্চারণ করে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আপনাদের হাতে যে ফুল রয়েছে সেই ফুল কৃষ্ণের চরণে অর্পণ করবেন এবং মনস্কামনা জানাবেন। ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। পূর্ণ আচারে, নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলে আপনার লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। পুজো সম্পন্ন করা হয়ে গেলে তারপরে আপনারা পারণ করার পর সমস্ত প্রসাদ নিজেদের পরিবারের মধ্যে বিতরণ করে নেবেন। সবশেষে জানিয়ে রাখি পারণের সময়সূচি কি রয়েছে। 18ই ভাদ্র 5ই সেপ্টেম্বর শনিবার অর্থাৎ শুক্রবার পুজো করছেন, পরের দিন পারণ আপনারা সকাল 9:32 মধ্যে করে নেবেন। স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই কিন্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পারণ পরের দিনে এই সময়ের মধ্যে রয়েছে। আর নন্দোৎসবও ওই দিনেই রয়েছে। স্মার্ত এবং গোস্বামী মতে নন্দোৎসবও 18ই ভাদ্র 5ই সেপ্টেম্বর শনিবার দিন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন, আমি খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেব। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।